নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ সেন চলে এসেছি ইন্ডিয়ান কনস্টিটিউশনের বা ভারতীয় সংবিধানের চ্যাপ্টার ওয়াইজ বাংলা প্রশ্নের তৃতীয় পার্ট নিয়ে। তৃতীয় পার্টে আজকে আমরা প্রথম দেখব চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন, ভারতের কেন্দ্রের শাসন বিভাগ সম্পর্কে প্রশ্ন উত্তর আলোচনা করব। কেন্দ্রের শাসন বিভাগ, প্রথম প্রশ্ন, ভারতের শাসন বিভাগের শীর্ষ পদাধিকারী কে? দেখো, ভারতের শাসন বিভাগের শীর্ষ পদাধিকারী হচ্ছে রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ পদাধিকারী রাষ্ট্রপতি। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের পার্লামেন্ট রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে কিন্তু গঠিত। চলে আসো পরের প্রশ্নে, ভারতে প্রকৃত শাসক কে? দেখো, ভারতে শাসন বিভাগের শীর্ষ পদাধিকারী রাষ্ট্রপতি হলেও প্রকৃত শাসক কিন্তু প্রধানমন্ত্রী সহ কিন্তু মন্ত্রী পরিষদ। প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নাম সর্বস্ব শাসককে? ভারতের নাম সর্বস্ব শাসক হলেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? উত্তর 35। ন্যূনতম 35 বছর বয়স না হলে রাষ্ট্রপতি পদের জন্য আবেদন করা যায় না। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিকে কি বলা হয়? বলা হয় একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোট, বা এটাকে প্যাসিভলি ইলেক্টেডও বলে। প্যাসিভলি ইলেক্টেডও বলে এই পদ্ধতিকে। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক সংস্থার সদস্য হন কারা? দেখো, রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্ট ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত বা ইলেক্টেড প্রতিনিধিরা কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচন করবেন। পার্লামেন্টের 2 কক্ষ ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করবেন, প্যাসিভলি ইলেক্ট করবেন রাষ্ট্রপতিকে। পরবর্তী প্রশ্ন বলছে, রাষ্ট্রপতি নির্বাচনে কোটা কাকে বলে? কোটা, দেখো, মোট বৈধ ভোটকে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় কোটা। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতিকে কোন পদ্ধতিতে পদচ্যুত করা যায়? সেটা হচ্ছে ইমপিচমেন্ট। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত করা যায়। ভারতীয় সংবিধানের আর্টিকেল 61-এ রাষ্ট্রপতির ইমপিচমেন্টের কথা বলা আছে। এটাও পরীক্ষায় আসে, এই প্রশ্নটা তোমরা জেনে রাখো। পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতি যে পদটি রয়েছে, উপরাষ্ট্রপতি পদটি, এর পদচ্যুতির প্রস্তাব কোন কক্ষে উত্থাপিত হয়? এটা উত্তর হবে রাজ্যসভা। প্রসঙ্গত উল্লেখ করা যাক, রাজ্যসভায় কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু এর প্রধান। রাজ্যসভার প্রধানকে উপরাষ্ট্রপতি, পদাধিকার বলে কিন্তু রাজ্যসভার প্রধান হচ্ছে উপরাষ্ট্রপতি, যদিও কিন্তু তিনি এই সভার সদস্য নন। তাহলে সবার সদস্য নন কিন্তু সেই সভার প্রধান, এরকম কি রাজ্যসভা? কে হন প্রধান? উপরাষ্ট্রপতি। প্রসঙ্গত এটা উল্লেখ করা যাক, উপরাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতি পদের জন্য মায়না পান না, উনি রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার জন্য কিন্তু মায়না পান। এটাও মনে রেখো, তোমাদের এই পরীক্ষায় প্রশ্নটা আসে এই নিয়ে। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রীকে পদচ্যুত কে করতে পারবেন? প্রধানমন্ত্রীকে পদচ্যুত করতে পারেন রাষ্ট্রপতি। অবশ্যই সংসদ এবং নির্দিষ্ট যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদের পরামর্শক্রমে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করতে পারে। বিশেষ করে লোকসভা স্পিকার বা এদের পরামর্শক্রমে কিন্তু এটা সম্ভব হয়। পরবর্তী প্রশ্ন, অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত কে করেন? দেখো, অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি, কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত করেন মানে নিযুক্ত করেন। এই প্রশ্নটা কয়েকবার পরীক্ষায় এসে গেছে যে মন্ত্রীদের নিযুক্ত কে করেন? মন্ত্রী নিযুক্ত করেন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? দেখো, আনসার হবে অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল। দেখো, অর্থ বিল নিয়ে কিছু প্রশ্ন পরীক্ষায় আসে, সেগুলো একটু আলোচনা করে দেওয়া যাক। অর্থ বিল কেবলমাত্র লোকসভাতে উত্থাপন করা যায়।
চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি। প্রাণদণ্ডে দণ্ডিত অপরাধীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন কে? দেখো, প্রাণদণ্ডে দণ্ডিত অপরাধীকে ক্ষমা প্রদর্শন করতে পারেন রাষ্ট্রপতি। এর উত্তর হবে কি? রাষ্ট্রপতি। দেখো, এই ক্ষমা প্রদর্শন বা পার্ডনিং পাওয়ার নিয়ে কিছু প্রশ্ন পরীক্ষায় আসে, সেগুলো আমরা আলোচনা করব। পার্ডনিং পাওয়ার দেখো রাষ্ট্রপতির থাকে আর গভর্নর বা রাজ্যপালের থাকে। তাহলে রাষ্ট্রপতি ও রাজ্যপালের পার্ডনিং পাওয়ার থাকে। দেখো, প্রাণদণ্ডের অপরাধীকে ক্ষমা করার ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির আছে। আর্টিকেল 72 আর্টিকেল 72 অনুযায়ী প্রাণদণ্ডে দণ্ডিত অপরাধীকে ক্ষমা করতে পারেন রাষ্ট্রপতি। তবে অন্যান্য অপরাধের কেউ ক্ষমা করতে পারেন রাষ্ট্রপতি ও রাজ্যপাল উভয়ই। কিছু ক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতা দেওয়া আছে, সেটা আর্টিকেল 161 আর্টিকেল 161 এই অনুযায়ী রাজ্যপালও কিছু ক্ষেত্রে কিন্তু ক্ষমা প্রদর্শন করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখো, প্রাণদণ্ডের ক্ষেত্রে ক্ষমা করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। তো আমরা পার্ডনিং পাওয়ারগুলো দেখলাম। পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? দেখো, উপরাষ্ট্রপতির প্রধান কাজ হচ্ছে রাজ্যসভায় সভাপতিত্ব করা। এটা হলো উপরাষ্ট্রপতির প্রধান কাজ। এই উপরাষ্ট্রপতি যে পদটি, এটি সংবিধানের 63 নম্বর ধারায় রয়েছে উপরাষ্ট্রপতি পদটি, এবং সংবিধানের 64 নম্বর এবং আর্টিকেল 89A বা 89(1) অনুযায়ী উনি কিন্তু রাজ্যসভায় সভাপতিত্ব করবেন। তো উপরাষ্ট্রপতি সংক্রান্ত আর কি জানলাম, উপরাষ্ট্রপতি পদটা রয়েছে 63 নম্বর ধারাতে আর্টিকেলে, আর রাজ্যসভায় সভাপতিত্ব করবেন 64 নম্বর এবং 89(1) নম্বর ধারা অনুযায়ী উনি রাজ্যসভার কিন্তু সভাপতি। এক্স অফিসিও চেয়ারম্যান বলা হয়। এক্স অফিসিও চেয়ারম্যান, ওই সভার সদস্য না হয়েও কিন্তু ওই সভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। বর্তমানে আছেন ভেঙ্কাইয়া নাইডু। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিতর্ক বা সন্দেহ দেখা দিলে তার বিচার করবে কে? দেখো, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনকে নিয়ে কোনো বিতর্ক দেখা দিলে তার বিচার করবে ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিষয়টা বিচারাধীন থাকে। কোনো বিতর্ক তৈরি হলে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যদি কোনো বিতর্ক তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? উত্তর 25 বছর। দেখো, এখানে বয়স নিয়ে যে প্রশ্নগুলো আসে, তো দেখো, লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স 25, রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স 30, প্রেসিডেন্টের ন্যূনতম বয়স 35। লোকসভার বয়স যেহেতু ন্যূনতম 25, সেই জন্যে প্রধানমন্ত্রী লোকসভা থেকে হয়, তাই জন্য প্রধানমন্ত্রীর জন্য ন্যূনতম বয়স হচ্ছে 25। এই বয়স সংক্রান্ত প্রশ্নগুলো আসে, এগুলো একটু তোমরা জেনে নাও। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা প্রশ্ন হলো, রাজ্যসভার সদস্যদের মধ্যে থেকে প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? রাজ্যসভার সদস্য থেকে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী। তো দেখো, প্রাইম মিনিস্টারগুলো নিয়ে যে প্রশ্নগুলো আসে বা সেগুলো একটু দেখে নিই। দেখো, প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের জওহরলাল নেহেরু, আমরা দেখে দিচ্ছি ছবিতে জওহরলাল নেহেরু। এবং ইন্দিরা গান্ধী প্রথম প্রাইম মিনিস্টার হয়েছিলেন 1966 সালে। 1966 সালে প্রথম প্রাইম মিনিস্টার হয়েছিলেন উনি। দ্বিতীয়বারের জন্য হন 1980 সালে। আর অকংগ্রেসীয় হিসেবে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই। অকংগ্রেসীয় হিসেবে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। এটা 1977 খ্রিস্টাব্দে। আরেকটা প্রশ্ন এটা আসে, সবচেয়ে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হচ্ছে রাজীব গান্ধী। 1984 থেকে 1989 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। আরেকটা প্রশ্ন থাকে, যেটা হলো সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রিত্ব করেছেন কে? তিনি হলেন জওহরলাল নেহেরু। আর প্রশ্ন যেটা এই মুহূর্তে আমরা দেখলাম, যে রাজ্যসভার সদস্যদের মধ্যে থেকে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু এই ইন্দিরা গান্ধী 1966 সালে। এখনো পর্যন্ত দুইবার করে প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে রয়েছেন যিনি, তিনি হচ্ছেন, একজন হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, 2 নম্বরে ইন্দিরা গান্ধী, এবং পরপর দুবার হয়েছিলেন জওহরলাল নেহেরু। এই কজন কিন্তু রয়েছিলেন। বর্তমানে রয়েছেন নরেন্দ্র মোদী 2014 সাল থেকে। এছাড়া এর আগে ছিলেন মনমোহন সিং, উনি কিন্তু 2টো টার্মে প্রধানমন্ত্রী ছিলেন, 2004 থেকে 2014 পর্যন্ত 2টো টার্ম। তো আলাদা সময়ে অটল বিহারী বাজপেয়ী 2বার প্রধানমন্ত্রী হয়েছেন, ইন্দিরা গান্ধী আলাদা সময়ে 2বার প্রধানমন্ত্রী হয়েছেন, জওহরলাল নেহেরু 2বার, প্রায় 3বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, মনমোহন সিং 2বার, এবং নরেন্দ্র মোদীজিরও কিন্তু এটা সেকেন্ড টার্ম চলছে প্রধানমন্ত্রীত্বের। পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতি হতে হয়ে গেলে ন্যূনতম কত বয়সের প্রয়োজন? উপরাষ্ট্রপতি হয়ে গেলে কিন্তু 35 বছর বয়সের প্রয়োজন। উপরাষ্ট্রপতির জন্য কিন্তু আমাদের 35 বছর বয়স।
পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন যে ভারতের মন্ত্রিসভা গঠনে প্রকৃত ভূমিকা কার থাকে? ভারতের মন্ত্রিসভা গঠনে প্রকৃত ভূমিকা থাকে হচ্ছে প্রধানমন্ত্রী। দেখো, এই যে মন্ত্রিসভা তৈরি হবে সেটা কিন্তু লোকসভায় তৈরি হবে, লোকসভার সদস্যদের নিয়ে তৈরি হবে এবং প্রধান ভূমিকা থাকবে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দান করেন কে? ভারতবর্ষে কোনো কাজে রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ প্রদান করবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা থাকে তারা কিন্তু রাষ্ট্রপতিকে সাহায্য করবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে ভেটো ক্ষমতা। রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কি? রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা মানে একক ক্ষমতা। রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা হলো রাষ্ট্রপতি চাইলে কোনো বিলকে বাতিল করার ক্ষমতা রাখেন। তবে প্রসঙ্গত আগেই আলোচনা করা হয়েছে, অর্থ বিল সংক্রান্ত ক্ষেত্রে রাষ্ট্রপতির কিন্তু কোনো ভূমিকা নেই। তো অর্থ বিল সংক্রান্ত বিষয় কিন্তু রাষ্ট্রপতি বাতিল করতে পারেন না। তো বাকি কিছু বিল রয়েছে, বিলগুলো নিয়ে আমরা আরেকবার যখন আমরা ডেসক্রিপটিভ পড়েছি তখন আমরা দেখেছি। তো বিলগুলো কি কি রয়েছে, সেই বিলগুলো অর্ডিনারি বিল রয়েছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল রয়েছে, হ্যাঁ, মানি বিল রয়েছে। সেই বিলগুলোর কিন্তু ক্ষেত্রে কয়েকটা জায়গায় কিন্তু রাষ্ট্রপতির ভেটো প্রদান করার ক্ষমতা বা একক ক্ষমতায় বিল বাতিল করার ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন বিলকে রাষ্ট্রপতির পূর্ব অনুমতি ছাড়া লোকসভায় উত্থাপন করা যায়? এটা হচ্ছে অর্থ বিল। অর্থ বিল এটাকে কিন্তু লোকসভায় নিজে নিজেই উত্থাপন করা যায়। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা ইমার্জেন্সিস বা জরুরি অবস্থা। প্রথম প্রশ্ন এখানে ছিল জরুরি অবস্থা কে জারি করতে পারেন? কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের লিখিত সুপারিশে রাষ্ট্রপতি ইমার্জেন্সি জারি করতে পারে। দেখো, জরুরি অবস্থা নিয়ে এগুলো জানার দরকার। জরুরি অবস্থা করকম রয়েছে আমাদের দেশে জেনে নেওয়া দরকার। দেখো, জরুরি অবস্থা রয়েছে, প্রথমে দেখো ন্যাশনাল ইমার্জেন্সি আর্টিকেল 352, স্টেট ইমার্জেন্সি আর্টিকেল 360, আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি আর্টিকেল 360 রয়েছে। তো দেখো, আর্টিকেল 352, আর্টিকেল 356 সেটা স্টেট ইমার্জেন্সি, আর্টিকেল 352 ন্যাশনাল ইমার্জেন্সি, আর আর্টিকেল 360 হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। এছাড়াও আরো ইমার্জেন্সি আছে, সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত দেখব। তো গুরুত্বপূর্ণ হলো এই ধারাটা, আর্টিকেল 352 এটা ন্যাশনাল ইমার্জেন্সি, আর্টিকেল 356 এটা স্টেট ইমার্জেন্সি, আর আর্টিকেল 360 সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। পরবর্তী প্রশ্ন, এখনো পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা কতবার ঘোষণা করা হয়েছে? আনসার হচ্ছে 3বার। 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কোন কোন সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়? 1962 ভারত চীন যুদ্ধের সময়, 1971 ভারত পাকিস্তান যুদ্ধের সময়, এবং 1975 এটাও ভারত পাকিস্তান যুদ্ধের সময়। পরবর্তী প্রশ্ন, কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন সর্বাধিক কত বছর স্থায়ী থাকতে পারে? কোনো একটা রাজ্যে সর্বাধিক স্থায়ী থাকতে পারে 3 বছর। 3 বছর ম্যাক্সিমাম রাষ্ট্রপতি শাসন জারি থাকতে পারে। তো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি মানে আর্টিকেল 356, যাকে বলছি আমরা স্টেট ইমার্জেন্সি, আর্টিকেল 356 যাকে বলছি আমরা স্টেট ইমার্জেন্সি। রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করা হয় 356 নম্বর ধারা অনুযায়ী। শাসনতান্ত্রিক অচলাবস্থা রাজ্যে 356 নম্বর ধারা অনুযায়ী ঘোষণা করা হয়। এইবার পরবর্তী প্রশ্ন দেখুন, আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ফিনান্সিয়াল ইমার্জেন্সি ছিল 360 নম্বর আর্টিকেলে ছিল ফিনান্সিয়াল ইমার্জেন্সি। যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভারতে অর্থনৈতিক জরুরি অবস্থা এখনো পর্যন্ত কতবার ঘোষণা করা হয়েছে? তো পরীক্ষায় এই প্রশ্নটা দেয়, এই প্রশ্নের উত্তর হবে ভারতে কিন্তু একবারও কিন্তু অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি, একবারও না। এই উত্তরটা মনে রেখো, ভারতে কিন্তু এখনো পর্যন্ত একবারও ফিনান্সিয়াল ইমার্জেন্সি বা আর্টিকেল 360 কিন্তু অ্যাপ্লাই করা হয়নি। এটা মনে রেখো, এটা তোমাদের পরীক্ষায় দেয়। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে স্টেট ইমার্জেন্সি নিয়ে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে সবচেয়ে বেশিবার স্টেট ইমার্জেন্সি 10 বার মতো জারি করা হয়েছে। আর সবচেয়ে বেশি দিন স্টেট ইমার্জেন্সি বা প্রেসিডেন্সিয়াল রুল চলেছিল পাঞ্জাবে, মোটামুটি 3000 দিনের মতো করে। তো আরেকটা জিনিস, মোটামুটি এখনো 84 বার এই স্টেট ইমার্জেন্সি বা রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। 29টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 27টাতেই এখনো পর্যন্ত কিন্তু স্টেট ইমার্জেন্সি জারি করতে হয়েছে। এই প্রশ্নগুলো আসে, সবচেয়ে বেশিবার উত্তরপ্রদেশ, সবচেয়ে বেশি দিন পাঞ্জাব। এই দুটো কিন্তু প্রশ্ন আসা যাওয়া কিন্তু পরীক্ষায় করেছে, একটু দেখে নিও ইমার্জেন্সি প্রভিশনস থেকে। আর স্টেট ইমার্জেন্সি দেখলাম আমরা, ন্যাশনাল ইমার্জেন্সি দেখলাম, আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি আমরা দেখলাম।
পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। বলছে রাষ্ট্রপতি কার উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন? দেখো, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতির কাছে রাষ্ট্রপতি কিন্তু শপথ বাক্য পাঠ করবেন। তার মানে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পরে রাষ্ট্রপতি যখন শপথ গ্রহণ করবেন, শপথ গ্রহণ কে করাবে তাকে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু শপথ গ্রহণ করাবেন। উনি না থাকলে সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করাবেন। এবার দেখে নেওয়া যাক রাষ্ট্রপতি সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর যেগুলো আসা যাওয়া করেছে বা আসে, সেগুলো একটু আমরা আলোচনা করে নিই। দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 থেকে 1962 পর্যন্ত ছিলেন, 1950 থেকে 1962 পর্যন্ত ছিলেন। দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন। তৃতীয় রাষ্ট্রপতি জাকির হোসেন, উনি কিন্তু প্রথম মুসলিম প্রেসিডেন্ট ভারতের হচ্ছে জাকির হোসেন। সবচেয়ে কনিষ্ঠতম রাষ্ট্রপতি হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি। সবচেয়ে কনিষ্ঠতম রাষ্ট্রপতি ভারতের নীলম সঞ্জীব রেড্ডি। একটা প্রশ্ন আসে, কোন রাষ্ট্রপতি ভারতের যিনি তার অফিসেই মারা গেছিলেন? তার উত্তর হবে ডক্টর জাকির হোসেন। উনি তার নিজের অফিসেই কিন্তু মারা গেছিলেন। এর পরবর্তী ছিলেন জ্ঞানী জেল সিং, তারপরে ছিলেন আর ভেঙ্কটরামন, তারপরে শঙ্কর দয়াল শর্মা, তারপরে কে আর নারায়ণন, তারপরে এপিজে আব্দুল কালাম, তারপরে ছিলেন 12 নম্বরে প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল উনি কিন্তু প্রথম মহিলা রাষ্ট্রপতি ভারতবর্ষে। তারপরে প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি 2012 থেকে 2017 পর্যন্ত ছিলেন। বর্তমানে আছেন রামনাথ কোবিন্দ, 2017 সাল থেকে রয়েছেন রামনাথ কোবিন্দ। উনি 14 নম্বর রাষ্ট্রপতি হিসেবে কিন্তু ভারতবর্ষে রাষ্ট্রপতিত্ব করছেন। এই প্রশ্নগুলো রাষ্ট্রপতি সম্বন্ধে আসা যাওয়া করে, একটু খেয়াল রেখো, দেখে নাও, যা বললাম খাতায় লিখে রাখো। প্রশ্ন, রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগপত্র দাখিল করতে পারেন? তো দেখো, রাষ্ট্রপতি পদত্যাগপত্র দাখিল করবেন উপরাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি পদত্যাগপত্র দাখিল করবেন উপরাষ্ট্রপতির কাছে, কিন্তু পদত্যাগপত্র দাখিল করবেন। মানে রাষ্ট্রপতিকে যদি রেজিগনেশন দিতে হয় তাহলে কিন্তু ভাইস প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রপতিকে রেজিগনেশন দিতে হবে। পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতি কার কাছে শপথ বাক্য পাঠ করেন? দেখো, উপরাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করবেন রাষ্ট্রপতির কাছে। তো ভারতের উপরাষ্ট্রপতি নিয়ে যে প্রশ্নগুলো আসা যাওয়া করে সেটা একটু শুনে নেওয়া যাক। তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তারপরে ছিলেন জাকির হোসেন। এবার প্রশ্ন যেটা দরকার হবে সেটা হলো, বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে আছে? ভেঙ্কাইয়া নাইডু। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি আছেন ভেঙ্কাইয়া নাইডু। তো পরপর বলে দিই, প্রথমে সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, তারপরে ভিভি গিরি, তারপর গোপাল স্বরূপ পাঠক, তারপরে ভাসপা দানপা জাতি, তারপরে জাস্টিস মোহাম্মদ হেদায়াতুল্লাহ, তারপর রামস্বামী ভেঙ্কটরামন, শঙ্কর দয়াল শর্মা, কোচরিল রামন নারায়ণ, কৃষ্ণকান্ত, বি.এস. শেখাওয়াত, হামিদ আনসারি, সর্বশেষ হচ্ছে ভেঙ্কাইয়া নাইডু। তো পরবর্তী প্রশ্ন দেখি উপরাষ্ট্রপতি সম্বন্ধে কি রয়েছে। রাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব কোন কক্ষে উত্থাপিত হয়? যে কোনো কক্ষে কিন্তু রাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব কিন্তু উত্থাপিত হতে পারে। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর। মন্ত্রিপরিষদের যাবতীয় সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে অবহিত রাখার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন আলোচনা করা যাক। আন্তর্জাতিক ক্ষেত্র যেটা রয়েছে, সেই আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রতিনিধি করবে কিন্তু রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ক ধরনের মন্ত্রী থাকেন ও কি কি? দেখো, ভারতের মন্ত্রিসভায় ভারতে মন্ত্রিপরিষদ 3 ধরনের আছে। ভারতে মন্ত্রিপরিষদ 3 ধরনের আছে। কি কি? একটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী। 2 নম্বর দেখো যে বিষয়টা থাকে, 3 ধরনের মন্ত্রী দেখছি, ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট আর ডেপুটি মিনিস্টার। দেখো, প্রেসিডেন্ট, তারপরে ভাইস প্রেসিডেন্ট, তারপরে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের আন্ডারে থাকছে কি? কাউন্সিল অফ মিনিস্টার, যাকে বলছি আমরা মন্ত্রী পরিষদ। এই যে মন্ত্রী পরিষদ রয়েছে, এরা কিন্তু দায়বদ্ধ আছে লোকসভার কাছে, প্রাইম মিনিস্টারের কাছে। এটা আসে পরীক্ষায়। এই কাউন্সিল অফ মিনিস্টার রেসপন্সিবল টু দ্য লোকসভা। এই কাউন্সিল অফ মিনিস্টার 3 রকম, ক্যাবিনেট মিনিস্টার,
মিনিস্টার অফ স্টেট আর ডেপুটি মিনিস্টার দিয়ে তৈরি। তো আমরা 3 রকম মন্ত্রী দেখতে পেলাম। এইবার দেখো ক্যাবিনেট মিনিস্টার কি হয়, তারা ইন্ডিভিজুয়াল দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। কোনো একটা দপ্তরের ইন্ডিভিজুয়াল দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার। মিনিস্টার অফ স্টেট কি হয়, তার কোনো ইন্ডিভিজুয়াল দায়িত্ব থাকলেও সে কিন্তু ক্যাবিনেটের আন্ডারে প্রথমে থাকে না। সেই বিষয় সংক্রান্ত বা দপ্তর সংক্রান্ত যদি কোনো বিষয় আসে, তবে সে ক্যাবিনেট মিনিস্ট্রির সাথে কন্ট্যাক্ট করে থ্রু দ্য এক্সিকিউটিভ বডি। আর ডেপুটি মিনিস্টার হলো ক্যাবিনেট মিনিস্টারের আন্ডারে বা ক্যাবিনেট মিনিস্টারের নিচে একজন করে উপমন্ত্রী রাখা থাকে, তাকে বলা হয় ডেপুটি মিনিস্টার। তাহলে আমরা 3 রকম মিনিস্টার দেখতে পেলাম, ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট আর ডেপুটি মিনিস্টার। তো বর্তমান স্ট্রাকচার দেখো, আমাদের প্রেসিডেন্ট হচ্ছে রামনাথ কোবিন্দ আছেন এখন, আমাদের ভাইস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি আছেন। তো এর আন্ডারে রয়েছে কাউন্সিল অফ মিনিস্টার্স, 3 রকম মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট আর ডেপুটি মিনিস্টার। এই ছিল আমাদের ভারতবর্ষের মন্ত্রী পরিষদ সংক্রান্ত তথ্য। আমরা এই পার্টটা এখানে শেষ করছি, পরের পার্টে আমরা কেন্দ্রীয় আইন বিভাগ নিয়ে আমরা আলোচনা করছি। তো ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা অনলাইনে পড়তে চাও তাদের জন্য একটা খুবই আদর্শ ভিডিও এটা, তোমরা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি, এখনকার জন্য এটুকুই, নমস্কার।